না, ভয় পেলে চলবে না। সাজ নিজেকে বোঝালো, এসব ভেবে দাঁড়িয়ে থাকলে তো আর বেশি ভয় লাগবে। গভীর শ্বাস নিয়ে সাইকেলটা আবার চালালো সে। চাকা ঘোড়ার শব্দ শুনে মনে হলো এই নির্জনতার শব্দটা অনেক বেশি স্পষ্ট। কয়েক মিনিটের মধ্যেই সামনের দিকটা চেনা লাগতে শুরু করলো। এটাই তো আর্শনের বাড়ি। বুকের ভেতর চাপা দুশ্চিন্তার বদলে হালকা স্বস্তি ঢুকে পড়ল। অবশেষে এসে পড়লাম। সাজ ফিস ফিস করে বলল, ঠোঁটে একটু স্বস্তির হাসি ফুটে উঠল। কিন্তু বাড়ির সামনে এসে থমকে গেল সে। উঁচু লোহার গেট ভেতর থেকে বন্ধ। এখন ভেতরে যাব কিভাবে? সাজের ভ্রু কুঁচকে গেল। সাইকেলটা গেটের পাশে ঠেকিয়ে দাঁড়ানো। গেটের ওপর হাত রেখে ঠেললো, কিন্তু সেটা শক্ত করে লাগানো। মুহূর্তে আতঙ্ক আবার ভয় করো মনে। বাইরে দাঁড়িয়ে থাকাটাও তো নিরাপদ নয়। সে চারপাশে তাকালো। চোখে পড়লো গেটের পাশের উঁচু দেয়াল। এখন একটাই উপায়, ওই দেয়াল টপকে ভেতরে ঢোকা। সাজ গেটের চারপাশে গা লাগালো। হাত দিয়ে দেয়ালের খসখসে গায়ে ভর দিল। হাত দিয়ে উপরে আঁকড়ে ধরো। পা দিয়ে দেয়ালের ছোট ছোট ফাঁক খুঁজে ভর দিল। প্রথমে ব্যালেন্স রাখতে কষ্ট হচ্ছিল, হাত পিছলে যাচ্ছিল, শরীর কেঁপে উঠল। মনে হলো যেন নিচে পড়ে যাবে, কিন্তু দাঁত চেপে আরো জোর দিল। একসময় পায়ের আঙুলে ব্যথা সত্ত্বেও জোর করে টেনে তুলল নিজেকে। ধপাস করে নামলো অন্য পাশে। শব্দটা তীক্ষ্ণভাবে প্রতিধ্বনিত হলো। সে এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কেউ টের পেল কিনা শোনার জন্য। হুম, অবশেষে ঢুকলাম। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সাজ। বড় দরজার সামনে এসে দাঁড়াতেই সেই স্বস্তিটা কিছুটা ফিরে এলো। দরজাটা কালো রঙের, আরশানের মতোই গম্ভীর। দুষ্টু হাসল সাজ। হাত বাড়িয়ে কলিং বেলের বোতামে চাপ দিল। আরশান তখন গভীর ঘুমেছিল। সারাদিনের ক্লান্তি শেষে শরীরটা বিছানায় ঢলে পড়েছিল, কিন্তু হঠাৎ কলিং বেলের টুংটাং শব্দে ঘুম ভেঙে যায়। চোখ কষলাতে কষলাতে বিরক্তি নিয়ে উঠে বসল। রাত প্রায় 1টার ওপরে। এত রাতে কে আসতে পারে? মনে হলো হয়তো নির্ভান এসেছে। ও তো মাঝে মাঝেই আসে, তবে ফোন দিলেই তো পারত। বিরক্তি ভাবটা কাটল না। ভারী পা টেনে নিচে নামলো। হলঘর বেরিয়ে দরজার কাছে আসতেই দেখলো কলিং বেল একটানা বাজছেই। নিরন্তর বাজিয়েই চলেছে, ধৈর্য নেই একটুও। রাগে আরশানের ভ্রু কুঁচকে উঠল। দরজা খুলে বলল, নির্বাণ তোকে। আর বলতে পারলো না। সামনে সাজকে দাঁড়িয়ে থাকতে থম গেল, তাও আবার এত রাতে। আরশান বিস্মিত হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর গলায় বলল, তুমি এখানে এভাবে এত রাতে? আর গেট তো বন্ধ ছিল, ঢুকলে কিভাবে? সাজ গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আরশানকে। সদ্য ঘুম ভাঙার অচেনা ক্লান্তি এখনো ভেসে আছে চোখে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর নেমে এসেছে। চওড়া কপাল আংশিক ঢেকে রেখেছে। ছোট ছোট ঝরে পড়া গোছা। বিরক্তির ছাপ গাঢ় হয়ে ফুটে উঠেছে তার মুখে। তবু সেই বিরক্তি যে এক অদৃশ্য টান তৈরি করছে, যেখানে সাজের চোখ আটকে গেল অজান্তেই। দেয়াল টপকে এসছি। আরশানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, মুখে স্পষ্ট অবিশ্বাস। কি? দেওয়াল টপকে? একটা মেয়ের পক্ষে রাত দুপুরে এমনটা করা শুনতেই অদ্ভুত লাগছে। কিছুক্ষণের জন্য আরশান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর চোখ শুরু করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। সত্যি বলছো? এত রাতে দেওয়াল টপকে এসেছো আমার বাসায়? মাথা খারাপ নাকি? শুনুন, আমি একটা বিপদে পড়েছি। কোথায় যাব বুঝতে পারছি না, তাই এখানে চলে এলাম। আরশান ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। বুকের ভেতর সন্দেহের ছায়া ঘনীভূত হতে থাকলো। এত রাতে এভাবে দেয়াল টপকে? কোনো না কোনো ঘাপলা তো আছেই। তুমি কি ভাবছো আমি এতটা বোকা? সোজা কথা বলো, এত রাতে আমার বাড়িতে আসার আসল কারণটা কি? আর সামনের বাড়িতে তো তোমার বোন থাকে, ওখানে যেতে পারতে। ওখানে না গিয়ে আমার এখানে কেন? সাজ বিরক্ত হলো, এই ছেলেটা এত প্রশ্ন করছে কেন। তারপর বলল, এত রাতে ওখানে কেন গেলে? খারাপ দেখাবে না? সবাই কি ভাববে? আরশান ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপের হাসি দিল। চোখ দুটো আরো সরু হয়ে গেল। ও তাই নাকি? তাহলে একা একটা ছেলের বাড়িতে এলে বুঝি খারাপ দেখায় না? তাও এত রাতে? আরশান এবার সাজের কাছে ধীরে ধীরে এগিয়ে ফিসফিস করে বলল, এই মুহূর্তে এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। যদি আমি কিছু করে ফেলি?
আরশান ভাবল তার কথায় ভয় পাবে, কিন্তু সাজ ভয় পেল না। হঠাৎ হেসে উঠল, চোখে দুষ্টুমি, ঠোঁটে খেলার ছোঁয়া, যেন আরশান মজার কিছু বলেছে। একেবারে অপ্রত্যাশিত সেই হাসিতে আরশানের মুখে রাগ মুহূর্তের জন্য থেমে গেল। সাজ দুষ্টু হেসে আরশানের গাল টেনে বলল, আপনি না ভালো ছেলে, এখন সরুন তো। অপ্রস্তুত হয়ে আরশান সামান্য সরে দাঁড়াতেই সাজ দ্রুত ভেতরে ঢুকে পড়ল। লম্বা করিডোরের দিকে এগিয়ে গেল। সাজ ধাক্কা মেরে ভেতরে ঢুকতে আরশান একরকম অবাক হয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। ঢুকেই চারপাশে চোখ বুলিয়ে নিল সাজ। বাড়িটা বেশ সুন্দর, বড় হলঘর, দেয়ালে নরম আলো জ্বলে আছে। সাজ ঠোঁট কামড়ে চারপাশ দেখল, তারপর হঠাৎই আরশানের দিকে ঘুরে বলল, তো আমি কোন রুমে থাকবো? আরশান বিরক্ত চোখে তাকালো। তার মুখভঙ্গিতে স্পষ্ট মেয়েটার ব্যাপরোয়া ভাবটা তাকে মোটেও ভালো লাগছে না। কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে হাঁটা শুরু করলো সিঁড়ির দিকে। সাজ আবারও হাসল। কথা বলতে বলতে সেও পিছু নিল। দুজন সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। সে হাত উঁচু করে দেখলো তার মাথা আরশানের প্রশস্ত বুক পর্যন্ত। আবার পেছতে হাত মিলিয়ে তুলনা করলো তার সরু হাতটি আরশানের বলিষ্ঠ বাহুর সামনে ক্ষুদ্র। মিষ্টি হাসল সাজ। হঠাৎ করে আরশান থেমে গেল। সাজ ঠিক তখনই অসাবধানে ওর পিঠে গিয়ে ধাক্কা খেল। আরশান সরু চোখে তাকালো ওর দিকে, ঠান্ডা গলায় বলল, এসব কি হচ্ছে? কিছু হয়নি তো। আপনি এমন চোখ বড় বড় করছেন কেন? আরশান বিরক্ত হয়ে একদম সামনে হাঁটা শুরু করলো। করিডোর পেরিয়ে একটা রুমের সামনে দাঁড়িয়ে দরজা খুলে দেখালো। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামার জন্য ঘুরে দাঁড়ালো, কিন্তু সাজ দাঁড়িয়ে রইল। রুমের ভেতরে যাওয়ার বদলে তার কৌতূহলী চোখ অন্যদিকে ঘুরে গেল। এক পা দু পা এগিয়ে বড় একটা দরজার সামনে এসে দাঁড়ালো সে। দরজাটা অন্য ঘরগুলো থেকে একটু আলাদা, আর গায়ে হালকা বাদামি রং। সাজ নিজের মনে ফিসফিস করে বলল, হয়তো এটাই আরশানের রুম। চোখে ঝিলিক খেলো কৌতূহলে। হাত বাড়িয়ে দরজাটা ছোঁয়ার আগেই হঠাৎ পেছন থেকে একটা টোকা পড়লো কাঁধে। বিরক্ত করিস না তো। কিন্তু কয়েক সেকেন্ড পরে থমকে দাঁড়ালো। মাথা ঘুরিয়ে দেখলো ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আরশান। দৃষ্টিটা এতটা কাছ থেকে পড়তেই সাজের চোখ বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড নির্বাক হয়ে তাকিয়ে রইল, তারপর নিজের ভুল বুঝতে পেরে ঠোঁটে ভ্যাবড়ার মতো এক হাসি ফুটিয়ে তুলল। ও আপনি? আরশানও একইভাবে হাসল। তারপরে সন্দেহ চোখে তাকালো। করিডোরের নরম আলোয় দুজনের চোখে একে অপরের চোখে আটকে রইল। সাজ মাথা নিচু করে ফিসফিস করে বলল, আসলে আমি শুধু দেখতে চাচ্ছিলাম আপনার রুমটা কেমন। আরশান ধীরে ধীরে হাসিটা চাপা দিল, কণ্ঠে গম্ভীরতা ফিরিয়ে আনল। আমার রুম দেখে কি করবে? সাজ এদিক ওদিক তাকিয়ে বলল, আমি যাই। আর পেছনে ফিরে তাকালো না। ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরশানও নিজের রুমে গেল। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। সারা রাত জেগেছিল নির্ভান। গাড়ির জানালায় শিশির জমে সাদা হয়ে উঠেছিল কাঁচ। হেডলাইট বন্ধ, ইঞ্জিনও নিস্তব্ধ। শুধু সে আর তার অস্থির হৃদস্পন্দন। মেহুল ফোন ধরেনি। একবার দুবার নয়, অসংখ্যবার কল দিয়েও প্রতিবার একই নীরবতা। ভোরের আলো ফুটতেই পাখিদের ডাক ভেসে এলো। নির্ভানের চোখ লাল হয়ে উঠেছিল জাগরণের যন্ত্রণায়। সে গাড়ির সিটে কুঁজো হয়ে বসে জানালার ফাঁক দিয়ে এক নাগারে তাকিয়েছিল। অবশেষে গেট খুলে গেল। সাদা রঙের সালোয়ার পরে বেরিয়ে এলো মেহুল, ঘুম ভাঙা মুখ। নির্বাণ এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। মেহুল থমকে দাঁড়ালো, বিস্মিত চোখে তাকালো তার দিকে। আপনি? নির্বাণ একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে মৃদুর স্বরে বলল, তোমার উত্তর তো পেলাম না। নির্বাণের কথা শেষ হতে না হতেই পেছন থেকে বজ্রের মতো গর্জে উঠল কণ্ঠস্বর। আই রাবিশ, তুই এসেছিস কেন এখানে? নির্বাণ দাঁত বের করে বলল, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই। কথার সঙ্গে সঙ্গে নির্বাণ হঠাৎ মেহুরের হাত শক্ত করে ধরে টেনে নিল। মুহূর্তেই তার দৌড় শুরু। মেহুর প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে ছুটে চলল তার সাথে। বাতাস উড়িয়ে নিয়ে গেল মেহুরের ওড়না। নিকো দৌড় দিল, সাথে চিৎকার করে বলল, আমার বোনকে নিয়ে কোথাও যাচ্ছিস রাবিশ? রাস্তা ফাঁকা, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। নির্বাণ প্রাণপণে দৌড়াচ্ছে, মেহুরের বুক ধুকপুক করছে, চোখ ভরে উঠল জলে।
হঠাৎই সে তার হাত টেনে ছাড়িয়ে নিল। কি বলছেন আপনি? হাত ছাড়ুন। শ্বাস নিতে নিতে দাঁড়ালো সে, তারপর বলল, আপনাকে মিথ্যা আশা আমি দিতে চাই না, আমার পক্ষে সম্ভব না, ভুলে যান আমাকে। নির্বাণ থমকে দাঁড়ালো, চোখ জ্বলছে তার, অথচ দৃষ্টি ভিজে। মেহুল, কেবল নামটুকুই উচ্চারণ করল। সে নামের মধ্যে তার সমস্ত দুঃখ আকাঙ্ক্ষা বন্দী। আমাকে একবারও সুযোগ দিবে না মেহুল? ততক্ষণে নিকো হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো, ঘাম ঝরছে তার কপাল দিয়ে। কপট রাগ দেখিয়ে বলল, আর এখানে আসবি না, বুঝলি? মেহুল নিকোর দিকে তাকিয়ে চোখ রাঙালো। তোকে না বলেছি এভাবে আর কথা বলবি না? মুহূর্তটুকু নিস্তব্ধ হয়ে রইল। নির্বাণ শুধু শূন্য চোখে তাকিয়ে আছে মেহুলের দিকে, কিন্তু মেহুল কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে সকালের রোদ জানালার ফাঁক গড়ে ঘরে ঢুকছে। দূর দিগন্তে সূর্য ঘুম জড়ানো চোখ মেলে ধীরে ধীরে আলো ছড়াচ্ছে। বাতাসে শিশিরের গন্ধ, ঘাসের ডগায় ঝুলে থাকা জলের ফোঁটাগুলো আলো পেয়ে হীরের মতো ঝিকমিক করছে। পাখিরা ডানা মেরে ডাকছে। ঘুম ভাঙল সাজে। বিছানায় শুয়ে থেকেই কিছুক্ষণ চারপাশ দেখে মিষ্টি হাসল সাজ। চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানায় পাশে রাখা ছোট্ট টেবিলটার দিকে তাকালো। গলার চেনটা খুলে আলতো করে রাখলো সেখানে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে হঠাৎ রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধ নাকে এসে লাগলো। ভাজাভাজি আর মশলার গন্ধে ভরে গেছে পুরো ঘর। সাজ থেমে গিয়ে এক ঝলক তাকালো। চোখে পড়ল আশার রান্না করছে। আপ্রণ গায়ে মনোযোগ দিয়ে সবজি কাটছে, কখনো হাঁড়িতে মশলা নেড়ে দিচ্ছে। রান্নাঘরের আলোয় আরশানের অবয়বটা অন্যরকম লাগছিল। মজবুত কাঁধ, ভ্রু কুচকে মন দিয়ে কাজ করছে, কোনো দিকেই তাকাচ্ছে না। সাজের ঠোঁটের কোণে হাসি ফুটল। ওর আর কোনো দুশ্চিন্তা নেই, আরশান তো রান্না পারি, তাই তাকে আর কিছু করতে হবে না। সাজ এগিয়ে গেল ভেতরে। কিচেনের দরজার ফ্রেমে ভর দিয়ে হালকা গলায় বলল, আপনি তো ভালো রান্না করতে পারেন, কি বানাচ্ছেন? কথাটা বলে সাজ একপাশ থেকে উঁকি দিয়ে ভেতরে দেখতে চাইল। চোখে কৌতূহল ঝিরিক দিচ্ছে, কিন্তু আরশান কোনো উত্তর দিল না, যেন কিছু শুনতেই পায়নি। হাতের কাজটা চালিয়ে যেতে লাগলো আগের মতোই। চোখ মুখে বিরক্তির ছাপ। সাজ একটু ঠোঁট বাঁকিয়ে চোখ কুচকানো। মনে হলো ইচ্ছে করেই উত্তর দিল না, আবার বলল, আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? আরশানের চোখের ভ্রু একসাথে জোড়া হলো। থামল না সে, কিন্তু হাতের ভেতরে চাপ বেড়ে গেল। মশলা মেশানোর শব্দটা আগের চেয়ে জোরে হচ্ছিল। কাল রাত থেকে মেয়েটা একের পর এক প্রশ্ন করছে, করেই যাচ্ছে। ছোটখাটো কিছু হলেও ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। কোনো কথা না বলে আরশান রান্না শেষ করে খাবারগুলো গরম গরম প্লেটে সাজানো। মুখে কোনো অভিব্যক্তি নেই, একেবারে নির্লিপ্ত। তারপর ধীরে ধীরে টেবিলে খাবারগুলো রাখলো, প্লেট সাজালো, পানির গ্লাস রাখলো। দুজনেই নীরবে টেবিলে বসলো। সাজ খেতে খেতে একটার পর একটা কথা বলেই যাচ্ছে। কখনো খাবারের প্রশংসা করছে, কখনো আরশানকে নিয়ে ঠাট্টা করছে। কিন্তু আরশান চুপচাপ নিঃশব্দে খাচ্ছে। প্রতিবারই চামচ চালানোর শব্দটা সাজের বকানির সঙ্গে তাল মিলিয়ে বিরক্তির ঢেউ তুলছিল ওর মনে। তবুও সহ্য করছিল। খাওয়া শেষ হতেই আরশান প্লেটগুলো তুলে নিয়ে কিচেনের দিকে হাঁটা দিল। সাজও চুপ রইল না। আপনি কথা বলছেন না কেন? আরশান এক মুহূর্তের জন্য থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো সাজের দিকে। সে তীক্ষ্ণ চোখে বিরক্তির দেখা স্পষ্ট, কিন্তু সাজ কিচ্ছু তোয়াক্কা করছে না। মিষ্টি মুখে আবারও প্রশ্ন ছুড়ে দিল। আরশান এবার আর কোনো কথা না বলে সোজা এগিয়ে গেল। সাজ অবাক হয়ে পিছিয়ে দাঁড়াতে গিয়েছিল, কিন্তু মুহূর্তেই ওর হাত ধরে টেনে নিয়ে গেল দরজার দিকে। সাজ হতবাক, হঠাৎ এই লোক কি করছে? বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল তার। আরশান দরজার সামনে এসে এক ঝটকায় সেটি খুলে দিল। আউট। আরশান একটুও দেরি করল না, দরজাটা ধপ করে বন্ধ করে দিল। সাজ দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। এভাবে কি সত্যিই তাকে সরিয়ে দেওয়া হলো? মুখটা ভার হয়ে এলো অনিচ্ছা, হাঁটা ধরল। তবে যাই হোক, যে কাজটার জন্য করতে এসেছে সেটা তো সে করেছে। শুধু আরশান জানলেই হয়। নির্বাণ মেহুলদের বাড়ি থেকে ফিরছিল। রাস্তার মোড়ে এসে সে হঠাৎই থমকে দাঁড়ালো। চোখে আরশানের বাড়ি থেকে সাজ বেরিয়ে আসছে।
মেয়েটার মুখ একরাশ খুশি, সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। নির্বাণের চোখ বড় হয়ে গেল। মুহূর্তে মাথার ভেতরে একঝাঁক সন্দেহ জমা হয়ে গেল। দাঁড়িয়ে থাকার সময় নেই, হুড়মুড়িয়ে করে এগিয়ে গেল। কলিং বেল বাজতে আরশান বিরক্ত হয়ে গুছিয়ে নিল নিজের শ্বাস। ভেবেছিল আবার হয়তো সাজ ফেরত এসেছে। নির্বাণকে দেখে আরশান ভ্রু কুচকাল, গম্ভীর গলায় বলল, তুই এখানে? শালা ভিতরে ভিতরে কাজ সেরে ফেলেছিস, অথচ আমাদের বলিস না। আরশান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর গম্ভীর চোখে তাকালো। কি বলবো তোদের? নির্বাণ ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলল, বাহ, এখন আবার পাল্টি মারছিস। সোজা করে বল, ভোরবেলায় মেয়ে এলো, থাকলো আর বেরোলো, তুই কিছু বলবি না? আরশানের মুখ গাঢ় হয়ে উঠল, ঠান্ডা কণ্ঠে বলল, দেখ নির্বাণ, ফালতু কথা বলবি না। আমি কি মিথ্যে বলছি? চোখ দিয়ে দেখেছি, এলিশাকে দেখলাম তোর বাড়ি থেকে বেরোতে। আরশান এবার চোখ শুরু করে তাকালো তার দিকে। হ্যাঁ তো? তো মানে, তুই নিজে মুখে স্বীকার করেছিস তোর বাড়ি থেকে বেরিয়েছে, আর তুই বলছিস তো? গত রাতে এসেছিল, কি জানি বিপদে পড়েছে বলল, আমি শুধু থাকতে দিয়েছি, ব্যাস। তোরা একসাথে থেকেছিস? স্টুপিড, যা খুশি বলিস না, আমরা আলাদা রুমে ঘুমিয়েছি। তখন নির্বাণের হঠাৎ মনে পড়ল গতকাল রাতে সাজ তাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল আরশানের ব্যাপারে। তাই আরশানের দিকে তাকিয়ে বলল, আরে শোন, তোকে একটা কথা বলি। বল। কিন্তু কথা মুখ থেকে বের হবার আগেই পেছন থেকে দৌড়ে আসা পায়ের শব্দ ভেসে এলো। ভাইয়া, হাঁপাতে হাঁপাতে নির্বাণের ছোট বোন মৃদুর এসে দাঁড়ালো, মুখ লাল, কপালে ঘাম। ভাইয়া, আম্মু তোমাকে ডাকছে। নির্বাণ চোখ গোল করে তাকালো। আম্মু কেন ডাকবি? কারণ আম্মু জেনে গেছে তুমি যে গত রাতে ঘরে ফেরোনি, আর এখন ভীষণ রেগে আছে। নির্বাণের মুখ শুকিয়ে গেল, মাথার ভেতর বাজ পড়ার মতো শব্দ হলো। সে একবার আরশানের দিকে তাকালো, একবার মিতুরের দিকে। ওরে সর্বনাশ, আমি যাই, পরে কথা হবে। বলে একেবারে দৌড় লাগিয়ে দিল বাড়ির দিকে। আজকে ওর রেহাই নেই। অন্যদিকে সাজ ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলো। চোখ দুটো সাবধানে এদিক ওদিক ঘুরিয়ে এসে দেখলো আপাতত কাউকে দেখা যাচ্ছে না, যেন পুরো বাড়িটাই তার জন্য ফাঁকা হয়ে আছে। সেই সুযোগ সিঁড়ির দিকে এগিয়ে গেল, পায়ের শব্দে যতটা সম্ভব চাপা দিয়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে থাকলো। অবশেষে নিজের রুমে পৌঁছে দরজা আস্তে করে ভেতর থেকে লাগিয়ে দিল সাজ। জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা উঠছিল। সাজ ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসল। মনে হচ্ছিল তার বুকের ভেতর একটা ছোট্ট ঢাক বাজছে। আস্তে গিয়ে শুয়ে পড়ল বিছানায়, বালিশে মাথা রেখে চোখ বন্ধ করতেই বুকের ভেতরের সেই কাঁপুনি আরও তীব্র হলো। এখন শুধু অপেক্ষা, আরশান ভাই কবে চেইনটা খুঁজে পাবে। সাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বুকের ভেতরে যেন প্রজাপতি ডানা ঝাপটালো। ভাবতেই গাল দুটো লাল হয়ে উঠল। চাদর টেনে গাল ঢেকে ফেলল। আরশান রেডি হয়ে সোজা অফিসে চলে গিয়েছিল। অফিসে সারাদিন গেমিং প্রজেক্টের কাজ, প্রেজেন্টেশন, কোড, নতুন ডিজাইন, সবকিছুর চাপ মাথায়। কাগজের ফাইল, একের পর এক মিটিং, মাথা ভার হয়ে আসছিল। বেশ রাতের দিকে ক্লান্ত শরীরে অফিস থেকে বের হলো, গাড়ি চালিয়ে ফিরল বাড়িতে। চারপাশ নিস্তব্ধ, তখন হালকা বাতাস বইছে, শরীরটা ভারী লাগছিল। জুতো খুলে করিডোর ধরে হাঁটতে লাগলো। হঠাৎ ডান পাশের রুমের সামনে এসে থেমে গেল, যেখানে সাজ ঘুমিয়েছিল। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকলো, কি ভেবে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। রুমটা অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো বিছানার একপাশে ছড়িয়ে পড়েছে। বিছানার চাদর ভাঁজ হয়ে আছে। আরশান তাকিয়ে থাকলো চারপাশ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কি মনে করে আবার ফিরে তাকালো, পায়ের শব্দে থেমে গেল। চোখ পড়ে বিছানার পাশের ছোট্ট টেবিলটার ওপর। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো, হাত বাড়িয়ে নিল টেবিল থেকে একটা চেইন। চোখ বড় হয়ে গেল আরশানের। আঙুলে ধরা চেইনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। মুহূর্তেই বুক ধক করে উঠল। এটা তো ওর। বুকের ভেতর অদ্ভুত কাঁপন শুরু হলো। হাত শক্ত করে ধরে ফেললো সেটা। তার মানে সাজ, ও শিট,
আর এক মুহূর্তও দাঁড়াতে পারো না, তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে এলো। মাথার ভেতর শুধু ঘুরছে সাজ, সাজ। এমন সময় হঠাৎ মোবাইলের রিংটোন বাজলো। হাত কাঁপতে কাঁপতে ফোনটা বের করলো। স্ক্রিনে নাম ভেসে উঠল নির্বাণ। ধীর কণ্ঠ এলো। নির্বাণ, আমার চড়ুই বাচ্চাটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে নির্বাণ। নির্বাণ হেসে ফেলল। আমি যেটা ভাবছি সেটা না তো। এলিশাই তোর বেবি বউ, ঠিক না? ঠিক বলেছিস, এলিশাই আমার সাজ। আমি যাচ্ছি ওর কাছে। ফোন কেটে দিল সে। দৌড়ে নেমে গেল সিঁড়ি বেয়ে নিচে। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। গাড়ির স্টিয়ারিং আঁকড়ে ধরে আরশানের চোখে ভাসছিল শুধু সাজের মুখ। বুকের ভেতর ঝড় উঠছে সাজকে একটাবার দেখার জন্য। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো সাজদের বাড়ির সামনে, কিন্তু গেট তো লাগানো। আরশান হাতে ঘড়ি দেখল, রাত 11টা পেরিয়ে গেছে। এখন ঢোকা ঠিক হবে না, সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো। স্টিয়ারিংয়ে মাথা ঠেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আরশান। গাড়ি ঘুরিয়ে নিল। আজ রাতটা অপেক্ষাতেই কাটুক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সে আবার আসবে সাজের কাছে। আরশানের গাড়ির আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সেই মুহূর্তেই ওপরে কাচের দরজা খুলল ধীরে ধীরে। সাজ বেরিয়ে এলো ব্যালকনিতে। চোখে এক ফোঁটাও ঘুম নেই। সারাদিন অস্থির ছিল, ভাবছিল একবার অন্তত আরশান ভাইয়াকে দেখবে। অথচ আজ সারাদিন কেটে গেল, একবারও দেখা হলো না। হালকা রাতের বাতাস চুল এলোমেলো করে দিল। চারপাশ নীরব। দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে ফিস ফিস করলো। আরশান ভাইয়া কি চেনটা পাইনি? চোখের কোণে চিকচিক করছে আর্দ্রতা। মনটা অদ্ভুত কেমন করছে। যাকে সে খুঁজছে, যার জন্য সারাদিন অপেক্ষা করছে, সে তো এরই না। চুপচাপ ঠান্ডা রেলিংয়ে হাত রেখে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সাজ। আকাশে রোদের ঝিলিক ছড়িয়ে আছে। সোনালি আঁচল মেলে দিয়েছে প্রকৃতি। সকালের মিষ্টি প্রহর বাগানের বাতাসে হালকা সুগন্ধ। ফুলের পাপড়ি দোল খাচ্ছে বাতাসে। সাজ হাতে জলের কাচের জগ নিয়ে বাগানের টেবিলের দিকে এগিয়ে এলো। কাঠের গোল টেবিলটার রোদে চকচক করছে। টেবিলের পাশে রাখা চেয়ারগুলোয় ইতিমধ্যে বসে আছে সামির আর হ্যানেরা। দুজনেই কথা বলছে। সাজ টেবিলটায় পানি রেখে ধীরে ধীরে নিজের জন্য একটা চেয়ার টেনে বসল। কপালের কয়েকটা গোছা মুখের সামনে নেমে এলো। তখন টুকটুক শব্দে নুটি দৌড়ে এসে পড়ল সাজের পায়ের কাছে। নুটি সাজকে দেখে খুশিতে লাফাতে লাগলো। সাজ হেসে উঠল। নিচু হয়ে নুটিকে হাতে তুলে আদর করল। ওর ছোট্ট বাদামি শরীরটায় আলতো হাত বোলানো। নুটি খুশিতে কি চিরমিচির ডাক ছাড়লো। লেজ নেড়ে ওর গলায় মুখ ঘষল। সাজ ব্যাগ থেকে ছোট্ট দানার মতো কিছু খাবার বের করে নুটির সামনে রাখলো। নুটি সঙ্গে সঙ্গে খাবারে ঝাঁপিয়ে পড়ল। আর সাজ অবাক হয়ে তার চঞ্চল খাওয়া দেখল। হালকা বাতাসে বাগানের ফুলগুলো মাথা দোলাচ্ছে। সাজ তখনও রুটিকে খাবার খাওয়াতে ব্যস্ত। তখন পায়ের শব্দ ভেসে আসতেই সাজ কপাল কুঁচকে সামনের দিকে তাকাতেই চোখ আটকে গেল। আরশান! চমকে উঠল সাজ। এখানে কিভাবে? তার মানে চেনটা পেয়েছে। কিন্তু এই মুহূর্তে ওকে এখানে আসতে হলো নাকি? আল্লাহ, যদি কিছু বলে ফেলে, সবাই যদি জেনে যায় এখানে তো সামির ভাই আর হ্যালেনা মামিও আছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সাজে। বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সাজ তড়িঘড়ি ইশারায় বলল, কিছু বলবেন না, এখন কিছু বলবেন না প্লিজ। মুখের দিকে তাকিয়ে ইশারায় আরশানকে সতর্ক করল। আরশান ভ্রু কুচকালো। সাজকে এমন করতে দেখে ভেতরে একরাশ প্রশ্ন জমে উঠছে মনে। সাজ এমন করছে কেন? চুপ থাকতে বলছে কেন? নাকি কিছু লুকোচ্ছে? বুঝতে পারল না আরশান। এদিকে হ্যালেনা বেগম আরশানকে দেখে চমকে উঠলেন। মুখে হাসি ফুটে উঠল। আরে শান, তুমি? আরশান ভদ্র ভঙ্গিতে এগিয়ে এসে বলল। হ্যালো আন্টি। হ্যালেনা স্নেহ মাখা কণ্ঠে বললেন, এখানে বসো বাবা। হঠাৎ এলে যে, কিছু হয়েছে? আরশান বসার আগে এক ঝলক সাজের দিকে তাকালো। সাজের বুকের ভেতর কেঁপে উঠল। তারপর ধীরে বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে দেখে করে যাই। সাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরের চাপটা কিছুটা হলেও হালকা হলো। ভালো হয়েছে আরশান ভাইয়া কিছু বলেনি, না হলে যে কি হতো ভাবতেই সাজের শরীর কাটা দিয়ে উঠল। হ্যালেনা হাসি মুখে বললেন, ভালো করেছো বাবা, এখানে বসো, আমি আসছি। বলেই তিনি চেয়ার ছেড়ে উঠে ভেতরের দিকে চলে গেলেন। সাজও ভেতরে গেল। বুকের ভেতরে তখনও ধুকপুক করছে।
মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় বসতেই চোখ ভেসে উঠল আরশানের সেই গম্ভীর দৃষ্টি। না, কিছু একটা করতে হবে। হাত কাঁপতে কাঁপতে টেবিল থেকে একটা কাগজ টেনে নিল। অজান্তেই চোখে পানি জমে উঠল, কিন্তু জোর করে আটকারও চিরকুটে কিছু শব্দ লিখে ফেললো তাড়াহুড়োয়। আগে লিখে আসলে ভালো হতো, কিন্তু কে জানতো আরশান ভাই এভাবে হঠাৎ এত সকালে এসে পড়বে। চিরকুট ভাঁজ করে আঁকড়ে ধরল হাতের মুঠোয়। হাসল সাজ, এত অপেক্ষার পর দেখা। দ্রুত তো নিচে নামলো। সিঁড়ি বেয়ে নামার সময়ও বুকের ভেতর শ্বাস আটকে আসছে। একবার চোখ তুলে তাকাতেই দেখলো বাগানে বসে আছে আরশান, পাশে সামির বসা। উফ, সামির ভাইয়ার উপস্থিতি এখন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। বিরক্ত হলো সাজ, সামনে এগিয়ে গেল। বাগানের ফুলের গন্ধ ভেসে আসছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা সেই সৌরভ টেরি পেতে দিল না। আরশানের কাছে গিয়ে থমকালো, সরাসরি হাতে দেওয়ার সাহস হলো না। সামিরের চোখে ধরা পড়ার ভয় আছে, অতএব সাজ একটু ঝুঁকে আস্তে করে চিরকুটটা আরশানের ধারে ফেলে দিল। আরশানের দিকে তাকিয়ে ইশারায় বোঝালো। আরশান এক মুহূর্ত দেরি করল না, স্বাভাবিক ভঙ্গিতে হাত সরিয়ে চিরকুটটা লুকিয়ে নিল। সে জানে না সাজ কেন এত লুকোচুরি করছে, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন হেলেনা রাস্তার ট্রে হাতে নিয়ে এলেন। পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেল। সাজ একপাশে দাঁড়ালো। আরশান ভদ্রতার সঙ্গে নাস্তা নিল। 2-4টা সাধারণ কথোপকথন হলো, কিন্তু সেই সময়টাতে দুজনের চোখেই চোখ বারবার লুকিয়ে মিলল। প্রতিবারই বুক কেঁপে উঠল সাজের। কিছুক্ষণ পর আরশান উঠে দাঁড়ালো, বিদায় নেওয়ার ভঙ্গিতে সবাইকে সালাম করল। বাগান থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার থেমে পেছনে তাকালো। সাজও তাকিয়ে পড়ল তার দিকে। চোখে চোখ পড়তেই দুজনের নিঃশব্দ ভাষা মেরে গেল। অগণিত না বলা কথা, অজস্র প্রশ্ন আর এত বছর অপেক্ষা এক ঝলক দৃষ্টিতে ভেসে উঠল। তারপরই ধীরে ধীরে দরজার আড়ালে মিলিয়ে গেল আরশান। সাজ দাঁড়িয়ে রইল, হাতের তালু ঘামে ভিজে গেছে। বুকের ভেতর চাপা কাঁপন এখনো থামেনি। ভেতরে চলে যায় সাজ, সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলো। প্রতিটি ধাপ অদ্ভুত এক অস্বস্তি, আবার আনন্দের ঢেউয়ে ভেসে যাচ্ছে। বুকের ভেতর কেমন অচেনা কাঁপুনি তৈরি হচ্ছিল। নিজের রুমে ঢুকতেই দরজাটা বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল নিঃশ্বাস ফেলার জন্য। মনে হচ্ছিল বুকের ভেতরটা আগুনে জ্বলছে, অথচ ঠোঁটের কোণে অজান্তেই হাসি খেলে যাচ্ছে। আশ্চর্য, সে তো আগে কখনো এরকম অনুভব করেনি। এই কেমন লজ্জা, কেন এমন অকারণ কাঁপুনি, কেন এত অস্থিরতা? মুহূর্তের মধ্যে আরশানের চোখ তার সামনে ভেসে উঠল। সেই গভীর চাহনি, এক অদ্ভুত টান যা সাজের মনকে একসাথে বন্দি করে ফেলেছিল। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের মুখের লালচে আভা চোখে পড়ল। তারপর চুলের কিছু গোছা কাঁধের উপর পড়তেই হাত দিয়ে সরালো। সাজ নিজের বুকের উপর হাত রেখে গভীর নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ শক্ত করে বাঁধা দড়ির মতো টেনে ধরেছে। আজ বিকেলে দেখা হবে, এই একটা চিন্তাই যে মাথা ভরিয়ে রেখেছে। আঙুলে অজান্তেই চুল পাকাতে লাগলো। কি পড়ে যাবে সে? আরশান তাকাবে তার দিকে, সেই চিন্তাই গালে হালকা লজ্জার লালচে আভা ফুটে উঠল। সাজ দ্রুত কাবার খুলে দিল। কাপড় চোপড়ের রঙিন স্তূপ একের পর এক টেনে বের করতে লাগলো। এক একটা জামা আয়নার সামনে তুলে ধরে দেখছে, আবার অসন্তুষ্ট ভঙ্গিতে ফেলে দিচ্ছে পাশে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। চুল খোলা থাকলে ভালো লাগবে নাকি বাঁধলে? ঠোঁটে হালকা লিপ গ্লস দিলে কেমন লাগবে? ভাবতে ভাবতে নিজে একবার হেসে উঠল। সেই মুহূর্তেই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন সোফি। সাজের রুমের অগোছালো অবস্থা দেখে হকচকিয়ে থেমে গেলেন। এসব কে করছে শেলে? সাজ অপ্রস্তুত হয়ে দ্রুত বলল, কিছু না মা, এমনি বাইরে যাব। সোফি মেয়ের চোখে মুখে চাপা উচ্ছ্বাস দেখে মৃদু হেসে মাথা নেড়ে চলে গেলেন। দরজা বন্ধ হতেই সাজ আবার জামার দিকে মন দিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে মৃদু হাসল। আরশান চুপচাপ বসে আছে, হাতে সাজের দেওয়া চিরকুট। তাতে কয়েকটা মাত্র লাইন লেখা, কিন্তু সেই অল্প কথার ভেতরে অদ্ভুত লাগছে। চোখ দুটো বারবার সেই অক্ষরের ওপর দিয়ে চলে যাচ্ছে। এই কয়েকটা শব্দই তাকে সারাদিন অস্থির করে রেখেছে। কেন এমন করছে সাজ? কি এমন বিষয় আছে যে এভাবে লুকোচুরি করছে? এদিকে বিকেলে আস্তে আস্তে গড়িয়ে সন্ধ্যা নামছে। সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে।
গাছের ফাঁকে ফাঁকে কিচিরমিচির শব্দ ভেসে আসছে, কিন্তু সেদিকে সাজের কোনো হুঁশ নেই। সাজ এতক্ষণ ভাবতে ভাবতে কাবার্ড ঘেটে কি পড়ে যাবে সেই হিসেবেই ব্যস্ত ছিল। কখন যে ক্লান্ত হয়ে বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করেছে সে নিজেও জানে না। অচেতনভাবে গভীর ঘুম গ্রাস করে নেয়। ঘুমে মুখটা শান্ত, অথচ বাইরের সময় থেমে নেই। শহরের পার্কে আরশান বসে আছে, চারপাশে আলো জ্বলে উঠছে একে একে, পথবাদীর হলুদ আভা ছড়িয়ে পড়ছে। পার্কে কিছু বাচ্চারা এখনো খেলা করছে, কেউ বা হাঁটছে, কেউ আবার বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে। কিন্তু আরশানের চোখে এসবের কিছুই ধরা দিচ্ছে না। তার দৃষ্টি বারবার পথের দিকে। সে তার হাত ঘড়ি দেখল, কাটা 6টার ওপরে গিয়েছে। বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা জমে উঠল। কিন্তু এখন সন্ধ্যা নামছে, আর সাজের কোনো দেখা নেই। অপেক্ষার মিনিটগুলো যেন ঘন্টা হয়ে যাচ্ছে। হাতে ধরা ঘড়ির কাঁটা তাকে তাড়া করছে, প্রতিটি টিকটিক শব্দে বিরক্তি আর উৎকণ্ঠা বাড়ছে। আরশান বেঞ্চে বসে অস্থিরভাবে চারদিকে তাকায়, ব্যাকুল হয়ে প্রতিটা মুহূর্ত গুনছে। প্রতিবারই মনে হয় হয়তো এই বুঝি সাজ এসে দাঁড়াবে সামনে, কিন্তু না, কেবলই অপরিচিত মুখ। আশেপাশের আলো আরও গাঢ় হচ্ছে, সন্ধ্যার হাওয়া হালকা ঠান্ডা হয়ে বয়ে যাচ্ছে, পাতা দুলছে মৃদু শব্দ দূরে। অথচ আরশানের ভেতরটা আরও অশান্ত হয়ে উঠছে। আকাশের গাঢ় নীলের ভেতর কমলা রঙের রেখা শেষ বিদায় জানাচ্ছে দিনে। তখন সাজ হঠাৎ ঘুম ঘুমে চোখে নিচে নামল। বসার ঘরে সোফি বসেছিলেন, সাজকে দেখে হালকা অবাক হয়ে বললেন, তুই না কোথাও যাবি বললি? কথাটা শুনে সাজ চমকে উঠল। এক ঝটকায় সব মনে পড়ল, বুকের ভেতরটা কেঁপে উঠল। হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছি। তাড়াতাড়ি দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। কাটা তখন রাত 8টার ঘরে দাঁড়িয়ে। চোখ বড় বড় হয়ে গেল। এক মুহূর্ত নষ্ট না করে ছুটে গেল রুমে। এলোমেলো হয়ে থাকা ড্রেসগুলো থেকে তাড়াহুড়ো করে একটা বেছে নিল। আয়নায় দাঁড়িয়ে ঝটপট চুল আঁচড়ালো, ঠোঁটে হালকা লিপ গ্লস মেখে নিল। তারপর দ্রুত দরজা ঠেলে বাইরে বের হয়ে গেল সাজ। শহরের রাস্তায় লাইটগুলো জ্বলে উঠেছে একে একে। আরশান স্টিয়ারিংয়ে হাত শক্ত করে ধরে আছে, বহুক্ষণ অপেক্ষা করছিল। একের পর এক মিনিট কেটে যাচ্ছিল, অথচ কোনো খোঁজ নেই সাজের। তার ধৈর্য ভেঙে যাচ্ছিল। শেষমেশে বিরক্তি নিয়ে গাড়ি স্টার্ট দিল। এদিকে সাজও বের হয়েছে গাড়ি নিয়ে। বুকের ভেতর কেমন ঢেউ খেলছে। তখন রাস্তার দুপ্রান্ত থেকে দুটি গাড়ি এগিয়ে আসছে, একটা আরশান আর অন্যটাই সাজ। এক নির্জন মোড়ে দুটি গাড়ি পাশাপাশি এসে দাঁড়ালো। আরশানের চোখে প্রথমেই ধরা পড়ল সাজ। গাড়ির হেডলাইটের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল, চুলগুলো একটু এলোমেলো। কাছে আসতেই মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। নিঃশ্বাস ভারী হয়ে এলো। গাড়ি থামে স্থির হয়ে গেল। সাজ দরজা খুলে দ্রুত নেমে গেল গাড়ি থেকে। একটানা দৌড়ে এলো আরশানের দিকে। তার চোখে জল চিকচিক করছে, কণ্ঠরোধ হয়ে আছে, ঠোঁট কাঁপছে। কিছু বলতে চাইছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। আরশানও গাড়ি থেকে নেমে এলো। সাজ কাছে আসতেই একটা তীব্র শব্দ চারপাশের নীরবতা ভেঙে দিল। সাজের গাল লাল হয়ে উঠল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো ভিজে উঠল। হতবাক হয়ে তাকিয়ে রইল আরশানের দিকে। আরশান দাঁড়িয়ে আছে অবিচল। এতক্ষণ নাটক করছিলি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? কথাগুলো কেটে গেল সাজের বুকের ভেতরে। সে কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আরশান আর তাকালো না, গাড়ির দিকে এগিয়ে গেল চেইনটা আনার জন্য। সাজ মনে করছে আরশান চলে যাচ্ছে। তার ভেতরটা মোচড় দিয়ে উঠল। বুকের ভেতর কেমন শূন্য হয়ে গেল। চোখে অঝোর জল জমে উঠল। ঠোঁট কামড়ে ধরল। ওকে রেখে চলে যাচ্ছে। সাজের কাণ্ড করে বসল। ডাক সামলাতে না পেরে নিজের পায়ে উঁচু হিল ঝুঁকে হিল খুলে ফেলল। কাঁপতে থাকা আঙুল জুতোটা শক্ত করে ধরে হিলটা ছুড়ে দিল সরাসরি আরশানের দিকে। সোজা গিয়ে লাগলো আরশানের পিঠে। চমকে দাঁড়িয়ে গেল আরশান। কয়েক সেকেন্ড থেমে থাকলো নিঃশব্দে। তারপর ধীরে ধীরে ঘুরে তাকালো পেছনে। সাজ আর দাঁড়ালো না, চোখের জল মুছতে মুছতে দ্রুত গাড়ির দিকে হাঁটতে লাগলো। আরশান ঝুঁকে পড়ে হিলটা হাতে নিল, মৃদু গলায় বলল, আশ্চর্য, তুই তো একেবারে সিন্ড্রেলার মতো হিল ফেলে যাচ্ছিস। বেয়াদব, কোথায় পালাচ্ছিস? কথাগুলো বাতাসে ভেসে গেল, কিন্তু সাজ আর শুনল না। ততক্ষণে সে গাড়িতে উঠে পড়েছে। চাকা ঘুরতেই ধুলো উড়ল রাস্তায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সাজের গাড়ি মিলিয়ে গেল শহরের আরো আধারে ভিড়ে। আরশান হাসল। আমার থেকে কোথায় পালাবি?
সে রাতে দুজনেরই চোখে ঘুম এলো না। দুজনেই আলাদা ঘরে আলাদা বিছানায়, অথচ একই অস্থিরতায় ভুগছিল। তাদের রাতের আকাশে একই চাঁদ উঠেছিল, আর সেই চাঁদের আলোয় দুজনের হৃদয়ের দূরত্ব আরও কাছে টেনে আনছিল। নিদ্রাহীন রাতের প্রতিটি মুহূর্তে কেবল একে অপরের ছায়া ভাসছে চোখের সামনে। পরদিন লাইব্রেরির বইয়ের তাকগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। সাজ এক কোণে বসে আছে অনেকক্ষণ ধরে। চারপাশে অন্য ছাত্রছাত্রীরা ধীরে ধীরে বেরিয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে আসা আলোয় ধুলো ভেসে উঠছে। ক্লাস শেষ হয়েছে অনেক আগে, অথচ সাজ বাড়ি যায়নি। মনটা অস্থির লাগছে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। মেহুরও আসেনি আজ। একা হয়ে বসে থাকতে থাকতে বুকটা ভারী হয়ে উঠল। শেষমেশ উঠে দাঁড়ালো সে। গেট দিয়ে বেরোতেই চোখে পড়লো আশার গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট পরা, উপরে দুটো বোতাম খোলা, হালকা বাতাসে চুল উঠছে। সাজের বুকটা হু হু করে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল সে। এখন আসছে আবার কষ্ট দিতে, রাতভর ঘুম না হতে দিয়ে দিয়ে আজ এসে দাঁড়িয়ে আছে। আমি যাব না। চোখ নামিয়ে সোজা হাঁটা ধরল, ভান করলো যেন আরশানকে দেখেইনি। কিন্তু আরশান থেমে থাকলো না। সে পা বাড়িয়ে সাজের দিকে এগিয়ে গেল। কাছে আসতেই ঠান্ডা গলায় বলল, গাড়িতে ওঠ। হাউ আর ইউ? আরশানের ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে এক পা এগিয়ে এসে গাঢ় কণ্ঠে বলল, ইওর হাজবেন্ড, বেবি ওয়াইফি। সাজ এবার ঘুরে তাকালো। আমি তো আপনাকে চিনি না। আরশান এক ভ্রু উঁচু করল। বাহ, এক রাতেই মেমোরি লস। এখান থেকে চলে যান। আমাকে রাগাস না সাজ, গাড়িতে ওঠ। সাজ অভিমানী চোখে তাকালো। আমি যাব না। কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা থমথমে হয়ে গেল। তখন এরিক তার গাড়ির দিকে যাচ্ছিল। এদের দিকে বিদ্রুপ ভরা হাসি হেসে উঠল। দেখ দেখ, ড্রামা চলছে এখানে। আরশানের দৃষ্টি মুহূর্তে এরিকের দিকে ঘুরে গেল। চোয়াল শক্ত হয়ে আছে। এরিক তাচ্ছিল্য ভরে আবার বলল, শালা, এখানে আসছে ভাব নিতে, হিরো সাজবি নাকি? আরশানের বুক ওঠানামা করছে রাগে। মুহূর্তের মধ্যেই সে সামনে এগিয়ে গেল। এক ঝটকায় তার মুষ্টিবদ্ধ হাত গিয়ে পড়ল এরিকের নাকে। প্রচন্ড আঘাতে এরিক পেছনে হোঁচট খেল। মুহূর্তেই নাক ফেটে লাল রক্ত ঝরতে শুরু করলো। চারপাশে যারা ছিল তারা স্তব্ধ হয়ে গেল। সাজ বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। এরিক যন্ত্রণায় গর্জে উঠল। তুই? আরশানের দিকে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ঠিক তখনই ওর সঙ্গে থাকা কয়েকজন ছেড়ে তাড়াতাড়ি ধরে ফেলল। চল আগের এখান থেকে যাই। তারা কোনো মতে তাকে টেনে হিঁচড়ে দূরে সরাতে লাগলো। রক্তে ভিজে যাওয়া নাক মুছতে মুছতে শেষবারের মতো এরিক তাকালো আরশানের দিকে। চোখে একরাশ তীক্ষ্ণ দৃষ্টি। এরিক চলে যেতেই চারপাশে হালকা ফিসফাস শুরু হয়ে গেল। সাজ কিছু একটা বলবে ভেবেছিল, কিন্তু তার আগে আরশান ছট করে এগিয়ে এলো। তাকে দুই হাতে তুলে নিল কোলে। সাজ চমকে উঠল। এই, আপনি কি করছেন? আমাকে নামান। কিন্তু আরশানের মুখের গম্ভীরতা একটুও বদলালো না। নীরবে এগিয়ে গিয়ে সোজা গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। আরশান নিজেও বসলো ড্রাইভিং সিটে। গাড়ি ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। সাজ ছটফট করছে সিটে বসে। তার মুখ লাল হয়ে উঠেছে বিরক্তিতে। আমি কিন্তু নেমে যাব। আরশান এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, যা। সাজ একদম হতভম্ব হয়ে গেল। সে দরজার হাতলে হাত রাখতেই টের পেল আরশান তার কবজি শক্ত করে ধরে আছে। এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, আর অন্য হাতে শক্ত করে চেপে রেখেছে তার হাত। আপনাকে কি এমনিতেই আরশোলা বলি? জুতা মারলেও উড়ে এসে পড়েন। বড় হয়ে দেখছি সাহস বেড়েছে, রিমোট দিয়ে ছোট করে ফেললো বেয়াদব। সাজ ঠোঁট ফোলানো, ঝুঁকে পড়ে আরশানের হাতে দাঁত বসিয়ে দিল। আরশান সামান্য টলেনি। মুখে কোনো ভাঁজ পড়ল না, একটাও শব্দ বের হলো না। শুধু দৃঢ়ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল। সাজ থমকে গেল। ব্যথা কি কিছুই টের পেল না নাকি? তার মনে অদ্ভুত প্রশ্ন জাগলো। সে চোখ ছোট করে আবার ঝুঁকে এলো। এবার আরো জোরে কামড় দিল। দাঁতের চাপ এতটাই তীব্র যে সাধারণ মানুষ হলে চিৎকার করে উঠত। সাজ অবাক হয়ে তাকালো। আরশান টুস শব্দও করেনি। গাড়ি এসে ধীরে ধীরে থামলো আরশানের বাড়ির সামনে। চারদিক তখন নীরবতায় আচ্ছন্ন। আকাশের বুক জুড়ে জমে উঠেছে কালো মেঘ। চাপা অশনি বার্তা ভেসে বেড়াচ্ছে চারপাশে।
হালকা বাতাস বইছে, তবে সেই বাতাসের ভেতরে অস্বস্তির চাপা ভার ছড়িয়ে আছে। গাড়ির দরজা খুলে দাঁড়ালো আরশান। সাজও গাড়ি থেকে নামলো। নামার পরপরই 2 হাত দিয়ে লোহার গেট ধরে দাঁড়িয়ে রইল, যেন আর কোনো দিকে যাবে না। তাকিয়ে বলল, বললাম তো আমি যাব না। কেন এত জোর করছেন? বিরক্ত করছেন কেন? আপনার নামে কেস করবো ইফটিজিং এর, বুঝেছেন?